শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত একুশে দুপুর অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন শিল্প উদ্যোক্তা ও সমাজসেবী হেলিনা জাহাঙ্গীর। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফা আক্তার নিপা। তো আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। শুরুতে অভিনন্দন আপা, আমরা জানি যে আপনি আপনার কাজের স্বীকৃতি স্বরূপ সাম্পান আয়োজিত একটা পুরস্কার পেয়েছেন, যেটা কিনা অনেক মানে শক্ত প্রতিযোগীদের মাঝখান থেকেই আপনি পেয়েছেন। তো অনুভূতি জানতে চাচ্ছি। আসলে আমি যখন অ্যাওয়ার্ডটা হাতে পেলাম, আমার অনুভূতির কথা বলার জন্য আমাকে বলেছিল, আমি এতটাই আসলে মানে হয়েছিলাম যে আমি বলতে পারিনি কথা। তখন আমার বড় আপু ছিলেন, আমি বললাম যে আপু আপনি বলেন। উনি আমার অনুভূতিটা জানিয়েছিল। না আমি আসলে মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম যে কি বলবো। হঠাৎ করে আমাকে তারা ইনভাইট করেছিল সম্পান থেকে যে আপু আপনি আসবেন, আমাকে যে অ্যাওয়ার্ড দেবে কিছুই বলেনি, জাস্ট আমি ইনভাইটেড গেস্ট হিসেবে গিয়েছিলাম। জি, তখন আমাকে দেখে হঠাৎ করে ওরা ডাকলো যে হেলিনা জাহাঙ্গীর। তখন স্টেজে যারা ছিল সবাই। আমরা কিন্তু জানি আপনি দীর্ঘদিন যাবৎ সমাজ সেবার সাথে জড়িত, যদিও সেটা এখন কিছুদিন হলো মানুষ জানতে শুরু করেছে। এতদিন নীরবে নিভৃতে আপনি কিন্তু সমাজসেবা করে গিয়েছিলেন। তো এই যে আপনি শিল্প উদ্যোক্তা, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে আপনি যুক্ত, এত কিছুর সাথে যুক্ত, তার সাথে আবার আপনি একটা ফাউন্ডেশনের জন্য চিন্তা ভাবনা করছেন। একটু ফাউন্ডেশন সম্পর্কে জানতে চাচ্ছি। চিন্তা ভাবনা ফাউন্ডেশন থেকে অলরেডি আমি ওয়ার্ক শুরু করছি। আমি মাঝখানে যেমন সিলেটে আমি মেডিকেল টিম করেছি, ঝিনাইদহে একটা স্কুল পরিচালনা করেছি, তারপর পথচারী বাচ্চাদের নিয়ে কাজ করছি, বৃদ্ধদের নিয়ে কাজ করছি, সবই আমার ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত। তো এটা আমি একদম ফুললি কাজ শুরু করবো হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে। আর এখন ফাউন্ডেশন থেকে কাজ করছি, করে যাচ্ছি, কারণ আমি চাচ্ছি যে ফাউন্ডেশন থেকে আমি এভাবে করে যাচ্ছি। আমি অনেক দিন যাবতই করছি। আমি বিজনেস যখন থেকে স্টার্ট করেছি, লাস্ট 20 ইয়ার যাবত বিজনেস করে, বিজনেসের ফাঁকে ফাঁকে সোশ্যাল ওয়ার্ক করতাম। তখন হয়তো এটা কাউকে জানানো হয়নি। তো একটা সময় দেখলাম যে আসলে আমি যে করছি আমাকে দেখে আরও 10 জন শিখুক। তখন এটা আমি আসলে একটু সবাইকে জানানোর জন্য একটু জাস্ট ফেসবুকে স্ট্যাটাস সবাইকে ইন্সপায়ার করা, যে আপনাকে দেখে যাদের সামর্থ্য আছে তারাও যাতে এগিয়ে আসে। এবং একটা দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতাও কিন্তু একজনের মধ্যে কাজ করে। তো কোন জিনিসটা বেশি কাজ করেছে, মানে মানবতার জন্য বা সামাজিক দায়বদ্ধতা? না, আমার অর্থ আছে আমি একটু এগিয়ে যাই। আমি মানবতার জন্য আমাকে নক করে ভিতর থেকে, যে আমি একটা মানুষের কষ্ট দেখছি, আমি ভালো খাবো, সে কেন ভালো খাবে না, ওইভাবে আসলে কাজ করা। এই মানসিকতাই যদি আরো 10 জনের মধ্যে আপনি ছড়িয়ে দিতে পারেন। হয়েছে, লাইক আমি গত ইয়ারে যখন ঈদে বাড়িতে গেলাম, তখন বৃদ্ধারা এসে সবসময় দেখে আমাকে ঘিরে বসে থাকে। তখন তাদের কষ্টগুলো আমি শুনলাম যে তোমাদের কি প্রবলেম। বাচ্চা কাচ্চা আছে, হয়তো খরচ দেয়, সেই খরচে তাদের হচ্ছে না, মেডিসিন কিনতে পারছে না বা ঠিক মতো খেতে পাচ্ছে না। তখন আমি একটা পরিকল্পনা করলাম যে আমি ওদেরকে প্রতি মাসে একটা মানে ভাতা দিব তাদেরকে। তো সেই থেকে তারা ওই উদ্যোগটা নেওয়া এবং তাদেরকে আমি দিচ্ছি। আপনাদের গ্রামের যে বৃদ্ধা অসহায় ছিল, আপনি তো শিক্ষা নিয়ে প্রচুর কাজ করছেন, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুলও চালাচ্ছেন। যে আমি ঝিনাইদহে একটা স্কুল আমার অর্থায়নে পরিচালিত আমার ফাউন্ডেশনের মাধ্যমে, আর পথচারী 150 বাচ্চা আমরা সবাই ফাউন্ডেশন আছে, ওটার সাথে আমি ইনক্লুডিং এখন চালাচ্ছি। ইন ফিউচার এটা একটা স্কুল করার পরিকল্পনা আছে আমার। আচ্ছা, এই যে আপনি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, সমাজসেবা, সংসার, পরিবার সমন্বয়ের একটা ব্যাপার থাকে, এনার্জেটিক হতে হয় নিজেকে। আমাদের অনেক নারী আছেন, তারা একটুতেই হতাশ হয়ে যান, হয়তো বা প্রতিভা আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আসলে হতাশ হলে হবে না, হতাশ হলে কোনো কাজে আমরা এগোনো যাবে না। আমি যেমন আমি সিক নিয়ে কিন্তু কাজ করতেছি। আমার আজকে যেমন আমি কথা বলতে পারছি না, কারণ আমি সিলেটে লাস্ট প্রোগ্রামে আমি অনেক সোয়েটিং হওয়ার কারণে আমার ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কিন্তু থেমে নেই, আমি কাজ করছি, হ্যাঁ, প্রতিনিয়ত কাজ করছি। তা আমার মনে হয় যে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে তাদের ওটা এড়িয়ে চলা উচিত। একসময় না একসময় তার এটা শেষ হয়ে যাবে, প্রতিবন্ধকতা শেষ হয়ে যাবে। আমার মনে হয় থেমে না থেকে কাজ করে যাওয়া ভালো। নারীদের নিয়ে তো প্রচুর কাজ করছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা এখনো, যদিও অনেক বড় বড় জায়গায় নারীরা পৌঁছে গিয়েছে, বাংলাদেশের নারীরাই, কিন্তু এখনো যেন কোনো একটা জায়গায় আমরা সেই অন্ধকার যুগে, সেই রোকেয়ার আমলে মনে পড়ে আছি। আপনার কি মূল্যায়ন? না, মনে হয় না সেই অন্ধকার যুগে পড়ে আছি। মেয়েরা কিন্তু অনেক কাজ করছে। আপনি সংসদ থেকে শুরু করে দেখেন, প্রত্যেকটা
ইয়েতেই কিন্তু নারীরা কাজ করছে, নারীরা এগিয়ে আছে। না আদৌ কি আসলে কতটুকু অধিকার রক্ষিত হচ্ছে, বা একটা প্রতিভা নিয়ে নারী কতটুকু বা এগিয়ে যাচ্ছে? আপনি গ্রামগঞ্জে একদম তৃণমূল পর্যায়ে তো যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সেখানে কিন্তু এখনো নির্যাতিত হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বা মানে তাদের সেই জন্য কোনো বিষয়টাই, চিন্তা ভাবনা আছে কিনা আপনার? হ্যাঁ, যেমন আমার লাস্ট যে একটা প্রজেক্টে গেলাম আমি ঝিনাইদহে, ওখানে নাকি বাচ্চাদেরকে মেয়েদেরকে পড়তে দিচ্ছে না বাবা মারা, এবং সেখানে হচ্ছে আত্মহত্যার একটা ইয়ে আছে ওদের, যে প্রবণতা আছে, হ্যাঁ প্রবণতা ঝিনাইদহ আছে, যশোর হ্যাঁ। থেকে। সেখানে হচ্ছে একটা মেয়ে লেখাপড়া করতে দিচ্ছে না তার বাবা, বিয়ে দিয়ে দিবে, তখন সে কিছু না করতে পারে সুইসাইড করতেছে। তো সেখানে আমি গিয়েছিলাম, আচ্ছা। এবং সেখানে একটা স্কুল আমি উদ্বোধন করে দিয়ে আসছি, সেটা আমার ফাউন্ডেশনের ইয়েতে চলবে, আন্ডারে চলবে। তো এভাবে আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমি ইতিমধ্যে জানি যে আপনি নারীদেরকে কর্মমুখী করার জন্য জি, একটা উদ্যোগ নিয়েছেন, এটা কেন আপনার মাথায় আসলো? এটা আসলে আমি যখন আমার গার্মেন্টস আরএমজি বিজনেস, আমার গার্মেন্টসে দেখি ম্যাক্সিমাম হচ্ছে নারী। তো আচ্ছা। যারা আছেন তো আছেন, বিভিন্ন নারীদেরকে কিন্তু আমি উৎসাহ করছি যে যারা কাজ করছে তাদের আশেপাশে যদি কেউ আমার জন্য, নারীদের আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো আমি চাই যে নারীরা আসলে লেখাপড়া করে ঘরে বসে না থেকে কিছু একটা করুক। তো সেখানে আমি অনেকগুলি ক্লাবের সাথে জড়িত, লাইক জি, জন্টা ইন্টারন্যাশনাল ক্লাব, রোটারি ক্লাব। আমরা জানি আপনি রোটারি ক্লাবের সাথে যুক্ত। জি, জি। সেখান থেকে আমরা যেখানে যেখানে সার্ভিস প্রজেক্টে যাচ্ছি নারীদেরকে উৎসাহ করতেছি বেশি। নারীদেরকে উৎসাহ দিচ্ছেন কাজে জি, আসে, জি, কতটুকু সাড়া দিচ্ছে? কারণ আমরা জানি আমাদের যে প্রেক্ষাপট, একটা পর্যায়ে নারীরা মনে হয় যে সংসারের চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে থাকে, সন্তান, সংসার এগুলো ছাপিয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা যেতে পারছে না কাজে। তো সেই ক্ষেত্রটিতে আপনারা কতটুকু সাড়া পাচ্ছেন নারীদের কাছ থেকে? সাড়া পাচ্ছি, যাদের প্রতিবন্ধকতা আছে তাদের বোঝানোর চেষ্টা করছি, তাদের হাজবেন্ডকে, তাদের ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করছি। আসলে আমারও তো ছোট বাচ্চা, আমি ছোট বাচ্চা ফেলেই কিন্তু কাজ করছি, গার্মেন্টস করছি, সোশ্যাল ওয়ার্ক করছি। তো ওটা ওদেরকে বুঝে, এবং অনেকে কিন্তু উৎসাহ হচ্ছে কাজ করার জন্য, এগিয়ে আসছে। এর এর বাইরেও কিন্তু আপনি লেখালেখি করছেন, বা লেখালেখি একটা চিন্তা ভাবনা করছেন, জি, বই বের করতে চাচ্ছেন। জি। যদি একটু লেখালেখির উৎসাহটা কোথা থেকে পাচ্ছেন যদি একটু মানে বলেন। আমি আসলে একটা ছোটবেলা লিখতাম, মাঝখানে আসলে 20 ইয়ার্স বিজনেসের সাথে এমনভাবে জড়িত ছিলাম, লেখালেখির করতে পারিনি। হঠাৎ করে যে বিভিন্ন যখন যে সিচুয়েশন হচ্ছে, তখন ওটা দেখলে আমার লিখতে ইচ্ছে হয়। অনেকেই আমাকে ফোন করে বলে, আপা এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, ওটাকে আমি একটু ঘুরিয়ে লিখি। ওটা আমার লিখার, আমি যখন রাতে ফ্রি থাকি 11টার পরে, তখন আমি বসে বসে একটু লিখি। আচ্ছা, কবিতা লিখছেন, কবিতা কবিতা, নিজের গল্প। বোধ থেকে। আমরা জানি যে নিজের কষ্ট দুঃখ, একটা মানুষ তখনই কবি হয়ে থাকে যখন দুঃখ বোধ কাজ করে। কবিতার প্রসঙ্গে যদি আগে আগে আসে, কোন জিনিসটা তাড়িত করে কবিতা লেখার ক্ষেত্রে? কবিতা আসলে আমি কবিতা থেকে বেশি ইয়ে দিচ্ছি হচ্ছে, কিন্তু সামাজিক ইস্যুতেই মনে হয় আপনার লেখাটা অভিজ্ঞতা, সেই রাইট, অভিজ্ঞতাটাই যেমন বেশি। রাজন হত্যা হলো তখন হুম। রাজনকে নিয়ে লিখেছি, পুলিশদের নিয়ে কোনো সমস্যা হলে সেটা নিয়ে লিখি, যখন যে সিচুয়েশন হচ্ছে ঘটছে ওটার উপরে আমি লেখালেখি করি। আচ্ছা, এতে আমার কি হয় মনে, আপনার যে আপনার কি অনুভূতিটা কি হয় যখন আপনি যখন লিখেন, সেটা আপনি যেটা বলতে চান, আপনার মনের যে কথাটা আপনি বলতে চান, সাধারণ মানুষরা কতটুকু বুঝতে পারছে, কতটুকু সাড়া দিচ্ছে? অনেকে বুঝে না, শুধু ওরা শুধু লাইক এটা সেটা বলে, বাট আমি যখন লিখি লেখার মধ্যে কিছু কিছু থাকে বোঝার মতো, যারা বুঝে তাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি, আচ্ছা, এবং তারা অপেক্ষা আছে কখন আমার বই বের হবে। বলবেন বের বই থেকে হবে। আসলে এক মলাটের মধ্যে তারা আপনার সব কথাগুলো, সব অনুভূতিগুলো, সব অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবে, জানতে পারবে। জি, এবার একটু আসি, এই যে নিজের কাজের ক্ষেত্রগুলোতে বিভিন্ন সেক্টরে কাজ করছেন, লেখালেখি করছেন, এর পেছনে একটা ইন্সপিরেশন দরকার, একটা উৎসাহব্যঞ্জক কিছু বাক্যের দরকার। সেই জায়গাটা কোথায়, মানে কে আপনাকে, পরিবারের কার কাছ থেকে আপনি বেশি উৎসাহ পাচ্ছেন? ডেফিনেটলি আমার হাজবেন্ড। আচ্ছা। লাইক যেমন আজকে আমার প্রোগ্রাম, আমার হাজবেন্ড রাত্রে বললো যে তুমি এই বলতে পারো, ও আচ্ছা, সবসময় আমাকে উৎসাহ দিচ্ছে সব কাজে। আমরা তো জানি যে নারীরা যখন একটা অনেক অনেক দূর এগিয়ে যায়, এটা অনেক মনীষীরা বলে থাকেন যে তার পারিপার্শ্বিক অনেক কিছু তাকে পিছু টেনে ধরতে চায়, কিন্তু সেই ক্ষেত্রটিতে আপনি সব কিছু পিছে ফেলে চলে যাচ্ছেন, সব কিছুতে সফলের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছেন। এটা কি করে সম্ভব হচ্ছে, সমন্বয়টা কিভাবে করছেন? এটা আসলে আমার ফ্যামিলি বুঝছে যে মাম্মা ভালো কাজ করছে, আমার বাচ্চারা বুঝছে, আমার আব্বু আম্মু আমার সাথে থাকে ওনারাও বুঝছেন, আমার হাজবেন্ডও ডে বাই ডে দেখছে যে আমি ভালো কাজ করছি। তো এই জন্য তারা আমাকে উৎসাহ দিচ্ছে এখন। স্টার্টিংয়ে বলতো মাম্মা আসো না কেন, বাসায় সময় দিচ্ছ না কেন, এখন থেকে মাম্মা তো ভালো কাজ করছে। এখন আমার মেয়েও দেখে ও ইন্সপায়ার হয়, ও থাকতে চায়, মাম্মা আমাকে নিয়ে যেও।
আরেকটা বিষয় যে আপনি যেহেতু একজন শিল্প উদ্যোক্তা নারী জি হিসেবে, এখন অনেক নারীরা তার কাজের স্বাধীনতাটুকু সেভাবেই ভোগ করতে চায় এবং অনেক নারী উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, তারা কাজের ক্ষেত্রটা খুঁজে নিতে চাচ্ছেন। আহ, যখন আপনি 20 বছর যাবত একটা কাজের ক্ষেত্রে থেকে সেখানে সফল, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? সরি। আর যারা নতুন কাজ করতে চাচ্ছেন, নতুন নারী উদ্যোক্তা, তাদের আচ্ছা উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আচ্ছা, যারা নতুন নারী উদ্যোক্তা তারা তো আসলে কাজ যখন একটা উদ্যোগ নেয়, শুরুতে হয়তো একটু কষ্ট হবে বুঝতে, কাজ করতে। তখন তাদের আস্তে আস্তে করে যখন আয়ত্ত হয়ে যাবে, তখন তারা সুন্দর মতো কাজ করতে পারবে। আচ্ছা, যেহেতু আপনি নারীরা তো আসলে না, একটু আগে বললাম অনেক সমস্যা আমাদের দেশে, অনেক জি কর্মক্ষেত্র যদি আসি, ওয়ার্ক এনভায়রনমেন্ট কমপ্লেন্স, ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্ষেত্রে নারীরা বেশ বরাবরই তারা অভিযোগ করে থাকেন, আমরা পত্রপত্রিকায় পড়ি। শুধু আপনার প্রতিষ্ঠানে নারীদের ক্ষেত্রে জি। কতটুকু সেই জায়গাটা আপনি টেক কেয়ার করেন নারীদেরকে? আমার ফ্যাক্টরিতে ওরকম কোনো প্রবলেম হয়নি এখনো, কারণ তাদের জন্য আমি কমপ্লেন বক্স রেখে দিয়েছি। আর কোনো সমস্যা হলে ওদেরকে আমি ডাইরেক্টলি আমার কাছে আসতে বলি, এখনো পাইনি। আর আমার ফ্যাক্টরিতে আসলে অনেক মানে বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন ধরেন ম্যাটারনিটি লিভ আছে দিচ্ছি। অসুস্থতার জি জন্য অসুস্থতার ক্ষেত্রে বা ওভার টাইমের ক্ষেত্রে তাদের যে প্রাপ্যটা, সেই ক্ষেত্রে আপনি কিভাবে মেনটেন করছেন? এটা আমাদের আসলে কোড অফ কন্ডাক্ট মেনটেন করতে হয়। আমরা যেহেতু H&M এর নমিনেট ফ্যাক্টরি, সেক্ষেত্রে আমাদের ম্যাটারনিটি বলেন, ডে কেয়ার সেন্টার বলেন, বা আচ্ছা, ওদের সিক লিভ বলেন, সবকিছু আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। সবকিছুই আপনি জি সুবিধা দিচ্ছেন এবং নারীরা কি মনে হচ্ছে যে তারা একদম ফ্রি, ভেরি মাচ হ্যাপি টেনশন তারা। ফ্রি, জি একদম কাজ করতে জি। পারছে। নিজের প্রতিষ্ঠান, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের সমাজ সেবা, এগুলো নিয়ে একটা স্বপ্ন থাকে, আপনার সবারই একটা স্বপ্ন আছে, আপনার স্বপ্নটা কি? আসলে আমি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। কাজ করতে করতে একটা সময় মনে হলো যে আমার একটা ফাউন্ডেশন করা উচিত। করছি তো অনেক বছর যাবত, বাট 2 ইয়ার্স হলো যে আমি একটু ভিজিবল হচ্ছি, মানে সবাই জানছে যে আমি করতেছি। এর আগে আমি করছি যে ফ্যাক্টরি চালাচ্ছি, আমি কাজ করতেছি। আমি অনেক মেয়েকে বিয়ে দিয়েছি, অনেকগুলো এতিমখানা আমি আগে চালিয়েছি। তো এখন মনে হলো যে আমি একটা ফাউন্ডেশন করে ওখান থেকে করি, তাহলে হবে কি, মানুষ জানবে, আমাকে হয়তো কেউ হেল্প করবে, আগেই আসবে। যেমন আমি যখন একটা স্ট্যাটাস দিলাম যে আমি মেডিকেল ক্যাম্প করতে চাচ্ছি, তখন আমার এক বড় ভাই নেতা, উনি নাম প্রকাশে অনিচ্ছুক, উনি প্রায় আমাকে 5 কার্টন মেডিসিন দিয়েছে। আমি প্রায় ওখানে 2000 মেডিসিন প্লাস মেডিকেলের যে ডক্টর ছিলেন সেগুলো উনি দিয়েছেন সিলেটে। তো আমি ওখানে প্রায় 2000 লোকের ট্রিটমেন্ট করেছি আচ্ছা, এবং আরও 2টা ক্যাম্প করতে পারবো। তা আমি এই যে আমার যে ফাউন্ডেশন থেকে যে আমি ডিক্লেয়ার করলাম বা আমি জানালাম, প্রকাশ না করলে কিন্তু প্রচার হবে না, প্রচার না হলে মানুষ জানবে না। তো তখন উনি আমাকে আমাকে বললো, আপা আপনার মেডিসিন লাগবে, উনি আমাকে দিল। এবং উনি আমাকে আশ্বাস করেছে যে উনি অলওয়েজ আমাকে মেডিসিন এবং মেডিকেলের সুবিধাটা দিবে। এটাই তো আর আসলে দরকার আপা। এই যে আপনার কথাগুলো শুনছে আমাদের জি দর্শকরা শুনছে জি এবং তারা ভীষণভাবে ইন্সপায়ার হচ্ছে, জি যাদের সামর্থ্য আছে একজন দিয়েছে তখন আরো 10 জন দেখবে। এভাবে কিন্তু আমাদের সমাজটা আসলে আরো সুন্দর হবে। মানুষ তো মানুষের জন্যই, জি জীবন তো জীবনের জন্যই। এইভাবে মানুষের জন্য কাজ করতে করতে, জীবনের জন্য কাজ করতে করতে একসময় আপনি এই যে মানুষের জন্য সিস্টার হেলেন হয়ে উঠেছেন। সবাই আপনাকে এখন সিস্টার হেলেন হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বেশি ভালোবাসা প্রকাশ করে। সেই ক্ষেত্রে যদি আপনার অনুভূতি কেমন হয়? অ্যাকচুয়ালি আমার অনেকগুলি ম্যাগাজিন বের হয়েছিল, তখন ইন্টারভিউতে আমাকে বলা হয়েছিল আপনার মানে আমার অভিব্যক্তি কী। তো আমি বলছিলাম যে মাদার তেরেসা যেরকম কাজ করে গেছে আমি সেরকম কাজ করতে চাই, মাদার তেরেসার মতো আমি সবার মনের গেঁথে থাকতে চাই, ওরকম কাজ করতে চাই। তো ওখানে লেখা হয়েছিল যে হেলেনা জাহাঙ্গীর মাদার তেরেসার মতো কাজ করতে চান। তো সেখান থেকে মাদার তেরেসা তো আসলে ওয়ার্ল্ডে একজন, একজন। সেকেন্ড আর হবে না। তো সেখান থেকে হয়তো আমাকে নিয়ে অনেকে যারা মানে দেখছে আমার কাজ, কিছু কিছু সংগঠন আমাকে ওই সিস্টার হেলেন নামে উপাধি দিয়ে কাজগুলি। এই যে ভালোবাসা, মানুষের জন্য জি ভালোবাসা আপনার দায়বদ্ধতাটাও আরো বাড়িয়ে বেরিয়ে দিয়েছে জি এবং আপনার কাজের ক্ষেত্রের দিকে এবং এই পুরস্কার প্রাপ্তিটাও কিন্তু আপনার দায়বদ্ধতা জি। আরো অনেক বাড়িয়ে দিচ্ছে। সেই দায়বদ্ধতার দিক থেকে আপনার সামনের পরিকল্পনা কি? মানে এই যে দায়বদ্ধতা বলুন, আমার কাজের বাড়ে, যেমন আমি অসুস্থতা নিয়ে কেন কাজ করছি, দায়বদ্ধতা আছে বলেই কিন্তু কাজ করছি। তো আমি যে ওদিন যে অ্যাওয়ার্ডটা পেলাম, এতে কিন্তু আমার বেড়ে গেল, দায়িত্ব বেড়ে গেল, যে আমাকে আসলে কাজের যে একটা উৎসাহ দিয়েছে, তাতে কিন্তু আমি থেমে থাকবো না, আমি সামনে সামনে চলতেই থাকবো। জি এই যে সামনে চলা, অবশ্যই সামনে চলা, সামনে চলতেই থাকবে, আমরা এটাই দেখতে চাই। এবং আপনি অনেক কষ্ট করে, আমি জানি অসুস্থ এসেছেন,
আমাদের জন্য। এই জন্য আমরা অনেক আনন্দিত, অনেক কৃতজ্ঞ। দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? তো দর্শকের উদ্দেশ্যে বলবো যে ওনারা যেন ওনাদের যাদের গ্রামে গরিব আছেন, যেমন আমি যে বৃদ্ধাদের ভাতা দিচ্ছি, আমাকে দেখে আরও 5-7 জন ভাই সেম উদ্যোগ নিয়েছে। তো দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে দর্শকরাও যেন সেটা করে, যে আমি কি কাজ করছি আমাকে অনুসরণ করুক, আমাকে যারা অনুসরণ করবে তাদেরকে আরও 10 জন অনুসরণ করবে। এভাবে আমাদের সরকার বলেছে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ করবে। আমি মনে করি এভাবে যদি আমরা সরকারের পাশাপাশি আমরা নিজেরা, আমরা জনগণরা ব্যক্তি উদ্যোগে আমরা করতে পারি, তাহলে আমাদের দেশ আরো তাড়াতাড়ি 21 সাল পর্যন্ত যাবে না, এর আগে আমরা হয়তো মধ্যম আয়ের দেশ দেখতে পাবো। স্বনির্ভর জাতি হিসেবে বিশ্বে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো, সেই প্রত্যাশা নিয়ে, সেই স্বপ্ন নিয়ে আমরা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘায়ু হন আপনি, এবং আপনার কাজের ক্ষেত্রে আরো প্রসারিত হোক, সাফল্য পান আপনি, আপনার কাজের স্বীকৃতি স্বরূপ আরো পুরস্কার পান, এই প্রত্যাশা নিয়ে, এই কামনা নিয়ে শেষ করছি। আমাদের আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ, যারা আমার প্রোগ্রাম দেখেছেন তারা আমার জন্য দোয়া করবেন। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। শুধু দুপুর আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।